আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো এই অ্যাসাইনমেন্টের সমাধান কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের ভিতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ধারাবাহিকভাবে তোমাদের সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। এর জন্য কি করতে হবে? আমার এই চ্যানেলটির পাশে থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যেই অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব এইটি হচ্ছে হিসাব বিজ্ঞান 1 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যেই প্রশ্নটা দিয়েছে হিসাব বিজ্ঞান থেকে এই প্রশ্নটা এখন আমি পড়ব। তো এই প্রশ্নটা কিন্তু একটু ঘোলা ঘোলা আসতেছে, কারণ প্রশ্নটা যখন আমরা প্রিন্ট করছি তখনই ঘোলা আসছে, কারণ প্রশ্নটা একটু কেমন জানি। তো দেখো, একটু আমি পড়তেছি, তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিবা। তো দেখো, এই জায়গায় বলছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসছে, হিসাবের বইসমূহ। তো এখন আমি উদ্দীপকটা পড়তেছি। দেখো, তিস্তা বিপণী বিতানের নির্দিষ্ট খতিয়ানের 31শে মে 2021 তারিখের উদ্বৃত্তসমূহ যথাক্রমে নগদ 32,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 18,000 টাকা। জুন 2021 মাসে সংঘটিত ঘটনাসমূহ নিম্নরূপ। জুনের 2 তারিখ মালিক নগদ 10,000 টাকা, 30,000 টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়োগ করলো। জুনের 5 তারিখ 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, যার 60% নগদে। জুন 9 ভাড়া পরিশোধ 8,000 টাকা। জুনের 12 তারিখ চলতি মাসের 5 তারিখের ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল এবং 500 টাকা বার্তা মঞ্জুর করা হলো। জুনের 17 তারিখ মালিক তার ব্যক্তিগত সম্পদ 1 লক্ষ টাকা বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করা হলো। জুনের 20 তারিখ ঘোষ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% দাঁড়ে। জুনের 23 তারিখ ঘোষ অ্যান্ড সন্সের তার পাওনা পরিশোধ করা হলো এবং 200 টাকা বার্তা পাওয়া গেল। জুন 26 30,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। জুন 30 ম্যানেজারের বেতন প্রদান করা হলো। এই উদ্দীপক। এখন এই উদ্দীপক থেকে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, নির্দেশনাটা খেয়াল করতে হবে যে তারা কি নির্দেশনা আমাদেরকে দিয়েছে, ওই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে আমাদের। নির্দেশনার প্রথমে বলছে হিসাব চক্রের ধাপ অনুসরণ করতে হবে, ঘটনা হতে লেনদেন শনাক্ত করতে হবে, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে, খতিয়ানের পোস্টিং ও জ্যার নির্ণয় করতে হবে, নগদান বই প্রস্তুত করতে হবে। এবার নির্দেশক মানে সৃজনশীল প্রশ্নগুলো। ক নম্বর হিসাব চক্রের ধাপ বর্ণনা করতে হবে এবং খ নম্বরে বলছে জুন 2, 5, 9 ও 20 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণ প্রদর্শন মানে বিবরণী ছক। গ নম্বর জুন 2, 5, 17 ও 26 তারিখের ঘটনার দ্বারা দাখিলা প্রস্তুত করো। দাখিলা বলতে জাবেদাকে বুঝাইছে, জাবেদা প্রস্তুত করতে হবে। এবং গ নম্বর মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রদেয় হিসাব প্রস্তুত করতে হবে। এটার মানে হচ্ছে খতিয়ান প্রস্তুত করতে হবে এই নামগুলো দ্বারা। জুন 2 নম্বর জুন 2, 5, 12, 20, 23, 30 তারিখের লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা আমাদেরকে প্রস্তুত করতে হবে। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন মানে আলোচ্য বিষয়। তো এখন আমরা যেটা করব, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো একটা কভার পেজ লিখব, মানে কভার পেজটা আমরা ফিল আপ করার পর এর পরের পেজটা থাকবে এরকম। আমরা আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় বলতে বুঝাইছে শিরোনামটা, মানে আমরা যেই টপিকগুলো লিখব ওই টপিকগুলোর নাম। তো আমি লিখছি, দেখো ক্রমিক নং আলোচ্য বিষয়, যে বিষয়গুলো আমি আলোচনা করব। নাম্বার 1 মানে ক নম্বর প্রশ্নটা ছিল হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করো। নাম্বার 2 ওই জায়গার খ নম্বর প্রশ্ন অনুযায়ী। নাম্বার 3 গ নম্বর প্রশ্ন অনুযায়ী যেই শিরোনামটা দেওয়া আছে প্রশ্নটা সেটা আমরা এই জায়গায় লিখব। এইভাবে তোমরা একটা প্রথমে পেজ তৈরি করে নিবা, নেওয়ার পর এবার তোমরা সমাধানে চলে যাবা। তো চলো আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করি। হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে হিসাব বিজ্ঞান একটা চক্র, ওই চক্রের অনেকগুলো ধাপ রয়েছে। এই ধাপগুলো 10টি। তো দেখো, এই হিসাব চক্রের ধাপটা সুন্দর করে জায়গায় চক্রাকারে তুলবা। প্রথম ধাপটা হচ্ছে লেনদেন ও অন্যান্য ঘটনা চিহ্নিতকরণ ও পরিমাপকরণ।
ধাপ 2 জাবেদাভুক্তকরণ, ধাপ 3 খতিয়ানভুক্তকরণ, ধাপ 4 রেওয়ামিল প্রস্তুতকরণ, 5 সমন্বয় দাখিলা, 6 সমন্বিত রেওয়ামিল। এইভাবে 10 পর্যন্ত আছে। আর একটা আছে ঐচ্ছিক ধাপ, সেটা হচ্ছে কার্যপত্র। সুন্দর করে এভাবে ছক করে নিবা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, ছক করার পর যদি তুমি ক নম্বর প্রশ্ন থেকে 4 নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই এই জায়গা থেকে মানে 10টা ধাপ থেকে 4টা ধাপ তোমাকে বর্ণনা করতে হবে। তো দেখো আমি এই জায়গায় বর্ণনা করছি এই পেজে, একটু লক্ষ্য করো। তো প্রিয় শিক্ষার্থীরা, ওই 4টা ধাপ আমি কিভাবে বর্ণনা করছি দেখো। প্রথম ধাপটা ছিল, যে ধাপটা আমি বর্ণনা করছি, লেনদেন ও অন্যান্য ঘটনা চিহ্নিতকরণ ও পরিমাপকরণ। আমরা সবাই জানি হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন। লেনদেন হচ্ছে কি হিসাব চক্রের প্রথম ধাপ। তো লেনদেন কোনটা? যে ঘটনাগুলো ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে ওই ঘটনাগুলোই কি লেনদেন। তো এটা তোমরা সুন্দর করে লিখে দিবা। লেখার পর 2 নম্বর যে ধাপটা জাবেদাভুক্তকরণ, আমরা জানি লেনদেনের পরেই জাবেদাভুক্তকরণ করতে হয়। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলে। লেনদেন ঘটার পর প্রত্যেকটা লেনদেনকে তারিখের ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে লিপিবদ্ধ করি সেটাই জাবেদাভুক্তকরণ বলে। খতিয়ানভুক্তকরণ, জাবেদার পরে আমাদের কি খতিয়ানভুক্তকরণ। তো আমরা খতিয়ানভুক্তকরণ সুন্দর করে লিখে দিব। তো তোমরা এইভাবে পেজের চারদিকে মার্জিন করে নিবা, তাহলে দেখতে সুন্দর হবে। এবার আসো, 3টা তো এই জায়গায় ব্যাখ্যা করলাম, আরও একটা হচ্ছে রেওয়ামিল। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি রেওয়ামিলটা এই জায়গায় ব্যাখ্যা করলাম। রেওয়ামিল হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে। রেওয়ামিল হচ্ছে হিসাব চক্রের 4র্থতম ধাপ। তো এই ধাপটা আমি এই জায়গায় ব্যাখ্যা করছি, তোমরা এই জায়গায় সুন্দর করে ব্যাখ্যা করে নিবা। মনে রাখবা লেখার ভিতরে কোনো কাটাকাটি করবে না তোমরা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নটা তো শেষ। এবার খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা কি বলছে? খ নম্বর প্রশ্নটা বলছে ম্যাথ। তো এই জায়গায় অনেকে আমাকে প্রশ্ন করো যে ভাইয়া হিসাব বিজ্ঞানের ম্যাথ করার সময় আমরা কি চতুর্দিকে মার্জিন করে নিব? না করাই ভালো, কারণ যদি আমি মার্জিন করে নিই তাহলে আমার অঙ্কের যে গড়টা সেটা ছোট হয়ে যাবে এবং আমার লেখাটাও ছোট হয়ে যাবে, দেখতে বাজে দেখা যাবে। তো মার্জিন না করে যদি তুমি করতে পারো ভালো, আর যদি তুমি করো তাও কোনো সমস্যা নেই। তো দেখো খ নম্বর প্রশ্নটা বলছে 2-5-9-20 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব, মানে বিবরণী ছক। প্রথমে তোমরা প্রতিষ্ঠানের নাম লিখে নিবা। তিস্তা বিপণী 2021 সালের জুন মাসের যেই এন্ট্রিগুলো বলছে সেই এন্ট্রিগুলো নিয়ে আমরা এখন করব। তো বিবরণী ছকের গড়টা তোমরা সবাই জানো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো তারিখ, উদ্বৃত্ত, তারপরে এ সমান সমান সম্পদ, তারপরে সমান সমান এল মানে হচ্ছে দায়, ই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, এই পাশে রাখবো মন্তব্য। এবার সম্পদের দিকে আমি 3টা কলাম রাখছি, নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব। দায়ের দিকে একটা প্রদেয় হিসাব। আর মালিকানা সত্ত্বের উপাদান তো তোমরা জানো 4টা, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, আর এই পাশে থাকবে মন্তব্য। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, তারিখের ঘরে আমি তারিখ লিখে নিব জুন 2 তারিখের এন্ট্রিটা বলছে মালিক নগদ 10,000 টাকা এবং 30,000 টাকার অফিস সরঞ্জাম বিনিয়োগ করছে, মানে ব্যবসায় দিছে। তো মালিক যদি ব্যবসায় নগদ টাকা দেয় তাহলে নগদ টাকার পরিমাণ বাড়বে, এই জন্য আমি সম্পদের দিকে নগদের কলামে লিখছি। এবং মালিক অফিস সরঞ্জাম দিছে, এই জন্য আমি অফিস সরঞ্জামের দিকে লিখছি, কারণ অফিস সরঞ্জাম এটা আমার জন্য একটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, সম্পদ। এবার এই 2টা জিনিস মালিক দিছে, 2টা জিনিস যোগ করে আমি মালিকানা সত্ত্বের করে লিখবো, কারণ এটা মূলধন। মালিক যা দেয় তা কি মূলধন, আর মূলধন হলে মালিকানা সত্ত্ব বাড়ে, এই জন্য আমি মালিকানা সত্ত্বের করে লিখছি, এই পাশে লিখে দিয়েছি মূলধন। এবার লিখার পর তার উদ্বৃত্ত নির্ণয় করবে। এই যে দেখো উদ্বৃত্ত হচ্ছে উপরের যোগফলটা নিচে নামানো, 10,000 নামাইছি, 30,000, তারপরে 40,000। এবার আসো জুনের 5 তারিখ। জুনের 5 তারিখ বলছে 40,000 টাকার পণ্য বিক্রয় করে 60% নগদে পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বিক্রয় করছি 40,000 টাকা। আমি যত টাকা বিক্রয় করব তত টাকা আমার জন্য আয়, এই জন্য আমি আয় হয়েছে মালিকানা সত্ত্বের ঘরে লিখে দিছি 40,000 টাকা, কারণ আমি 40,000 টাকার পণ্য কী করছি বিক্রয় করছি। এবার এই 40,000 টাকার মধ্যে আমি নগদে 60,000 টাকা, নগদে 60% পাইছি। তো 40,000 টাকার 60% হচ্ছে 24,000, এই জন্য নগদের ঘরে 24,000 বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তো, 40,000-এর মধ্যে আমি যদি 24,000 টাকা নগদে পাই তাহলে বাকি থাকে কত? 60,000 টাকা। ওই 60,000 টাকা বসবে দেনাদারের ঘরে, মানে প্রাপ্য হিসাবের ঘরে, কারণ এটা পাই নাই, পাবো। তো আমি বসাই দিলাম প্রাপ্য হিসাবের ঘরে। এবার আমি কি করব? যোগ বিয়োগ করে রেজাল্টটা নিচে নামাবো। এই যে দেখো এই দুইটা যোগ করছি, 40-40 80, 16,000 নিচে নামছে, 30,000 নিচে নামছে, 10-এর সাথে 24 যোগ করে আমি নিচে নামাই দিছি। 9 নম্বর প্রশ্ন এন্ট্রি বলছে 8,000 টাকার ভাড়া পরিশোধ। তো ভাড়া দিতে গেলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যায়, এই জন্য আমি নগদের ঘরে কমিয়ে দিছি।
এবং 12 আমার জন্য ব্যয়, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে, এই জন্য আমি মালিকানা সত্ত্বের ঘরে কমিয়ে দিছি, এই জায়গায় আমি লিখে দিছি ব্যয়। এবার আমি বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে 72,000, তারপরে এটা যা থাকবে তা, এটাও যা থাকবে তা, এটা থেকে বিয়োগ করলে যেটা আসবে সেটা। 20 তারিখ, 20 তারিখ বলছে ঘোষ অ্যান্ড সন্সের নিকট হতে 9,000 টাকার পণ্য ক্রয় করে 50% ধারে, মানে 9,000 টাকার পণ্য ক্রয় করছি যার 50% ধারে। তো প্রিয় শিক্ষার্থীরা, 9,000 টাকার পণ্য ক্রয় করলে 50% যদি ধারে হয় তাহলে বাকি 50% নগদে। তো আমি যত টাকার পণ্য ক্রয় করব তত টাকা আমার জন্য ব্যয়, এই জন্য এটা আমি 9,000 টাকা মালিকানা সত্ত্বের ঘরে কমিয়ে দিছি। এবার এটা কমানোর পরে আমি নগদে দিছি 4,500, কারণ 9,000 টাকার 50% 4,500, এই জন্য আমি নগদের ঘরে কমাইছি 4,500। এবার আসো, পণ্য ক্রয় করছিলাম আমি 9,000, তো আমি দিছি কত নগদে? 4,500। দেই নেই কত? 4,500। এটা কিন্তু দিতে হবে, কাকে দিব? প্রদেয় হিসাব, মানে পাওনাদারকে। এই জন্য দেখো, পাওনাদার আমার জন্য একটা দায়, এই জন্য আমি দায়ের করে লিখছি প্রদেয় হিসাব 4,500। এবার যোগ বিয়োগ করে নিচে নামিয়ে দিছি, এটা যা আছে নামিয়ে দিছি, এটাও যা আছে নামিয়ে দিছি, সেমভাবে নামিয়ে দিছি, বিয়োগ করে যেটা আসছে। আর কোনো এন্ট্রি নাই। এখন আমি কি করছি দেখো, সম্পদের যে নিচের টাকাগুলো এই 3টা, এটা যোগ করে জায়গায় বসিয়ে দিছি, দায় এবং মালিকানা সত্ত্বের 2টা টাকা যোগ করে নিচে বসিয়ে দিছি, আমার রেজাল্ট 2টা সমান হয়ে গেছে। তার মানে বুঝতে হবে আমার হিসাব সমীকরণের প্রভাব সঠিক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি খ নাম্বার প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলছে এই জায়গায় 2, 5, 17 এবং 26 তারিখের লেনদেন দ্বারা, মানে ঘটনার দ্বারা দাখিলা প্রস্তুত করো। এইটা নিয়ে অনেক শিক্ষার্থীদের মধ্যে একটু কনফিউশন আছে যে দাখিলা মানে কি। দাখিলা মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা জাবেদা। তো দেখো, আমরা জাবেদা প্রস্তুত করব। তিস্তা বিপণী 2021 সালের জুন, হ্যাঁ, সাধারণ জাবেদা বা সাধারণ দাখিলা তোমরা লিখে নিতে পারো। তোমরা সবাই জানো জাবেদার গড় 5টা, সেটা না হয় আমি নাই বললাম, তারপরেও আমি বলে দিলাম। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে জাবেদার গড়। তারিখ লিখবো 2021 জুন 2 তারিখেরটা করতে বলছে। তো মালিক নগদ টাকা দিছে, নগদান ডেবিট। অফিস সরঞ্জাম দিছে, অফিস সরঞ্জাম ডেবিট। 2টা জিনিস মালিক দিছে, এর জন্য মূলধন হিসাব ক্রেডিট। নগদের পাশে নগদের টাকা, অফিস সরঞ্জামের পাশে অফিস সরঞ্জামের টাকা বসিয়ে দিছি। এই 2টা টাকা যোগ করে আমি ক্রেডিট দিকে বসিয়ে দিছি। এবার তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, জাবেদার সময় কিন্তু কারণ দিতে হবে। কারণ কি? আমি লিখছি কারণটা হচ্ছে যেটা প্রশ্ন সেটাই কারণ। কারণটা তুমি তোমার মন মতন করে দাও, কোনো সমস্যা নেই। তো আমি লিখছি নগদ ও অফিস সরঞ্জাম বিনিয়োগ করা হলো। 5 তারিখ 40,000 টাকার পণ্য বিক্রয় করে 60% নগদে পাওয়া গেল, মানে আমি 40,000 টাকার পণ্য বিক্রয় করছি যার 60% নগদে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আমি লিখছি নগদান হিসাব ডেবিট, 40,000-এর 60% 24,000, আর বাকিটা পাই নাই, পাবো কার কাছে পাবো? প্রাপ্য হিসাব, মানে দেনাদারের কাছে, এই জন্য লিখছি প্রাপ্য হিসাব ডেবিট 16,000 টাকা, আর বিক্রয় করছি বিক্রয় ক্রেডিট 40,000 টাকা বসবে। কারণ কি? নগদে এবং বাকিতে পণ্য বিক্রয়। এবার আসো 17 তারিখ। 17 তারিখের এন্ট্রিটা লেনদেন নয়। কেন? এই জায়গায় বলছে মালিক তার নিজস্ব সম্পদ 1 লক্ষ টাকা বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করছে। প্রিয় শিক্ষার্থীরা, মালিক তার সম্পদ বিক্রি করে তার ব্যবহারের জন্য যদি ল্যাপটপ ক্রয় করে, তাহলে বলো তো এর ফলে কি ব্যবসায়ের কোনো পরিবর্তন ঘটছে? ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? না প্রিয় শিক্ষার্থীরা, এর ফলে ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, যার কারণে এটা লেনদেন না। আর যেটা লেনদেন না সেটাকে জাবেদাভুক্ত করতে হবে না, এই জন্য আমি লিখে দিছি লেনদেন নয়। যদি কোনো শিক্ষার্থী সেটাকে লেনদেন মনে করো তাহলে তোমারটা ভুল হবে, কারণ এটা লেনদেন না, এটা তোমরা মাথায় রাখবা। 26 তারিখ বলছে নগদে বিক্রয় 30,000 টাকা। এটা সহজ, নগদান হিসাব ডেবিট 30,000, বিক্রয় হিসাব ক্রেডিট 30,000, কারণ নগদে বিক্রয়। তো প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নটা এই জায়গায় সমাধান শেষ, কারণ আমাদেরকে জাবেদা করতে বলছে 4টা এন্ট্রি, এর ভিতরে একটা লেনদেন না, এই জন্য এটা বাদ, বাকি 3টার জাবেদা আমি করে দিলাম। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বর প্রশ্নটা, গ নম্বর। তো 4 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলছে খতিয়ান প্রস্তুত করতে। বলে কোথায় খতিয়ান প্রস্তুত করতে বলছে? প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বলছে মূলধন হিসাব, নগদান হিসাব এবং অফিস সরঞ্জাম এবং প্রদেয় হিসাব প্রস্তুত করো। এটার মানে হচ্ছে খতিয়ান প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীরা, খতিয়ান প্রস্তুত করার জন্য আমাদেরকে আগে জাবেদা করে নিতে হবে। তো একটু আগে কিন্তু আমি 3টা এন্ট্রি জাবেদা করছি, তো বাকি যেই এন্ট্রিগুলো আছে সেগুলোর জাবেদা আমরা আলাদা একটা পেজে করে নিব, করে তারপরে আমরা খতিয়ানটা সমাধান করব। তো এখন আমি সেটা আর করলাম না, কারণ সময় আমার কমাইতে হবে, এই জন্য। এবার আসো
খতিয়ানের ছক কিন্তু দুইটা, আমি এই জায়গায় চলমান জের ছকে সেটা সমাধান করে দিছি। তোমরা চাইলে টি ছকও করতে পারো, কোনো সমস্যা হবে না, কারণ এই জায়গায় কোনো নির্দিষ্ট ছকের কথা তারা বলে দেয়নি। তো চলমান জের ছকের গড় কিন্তু 7টা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট লিখে নিছি। প্রতিষ্ঠানের নাম তিস্তা বিপণী, এটা তোমরা জানো। তারপরে যার নামে খতিয়ান করবো তার নামটা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এবার এই জাবেদা থেকে আমি দেখে দেখে জায়গাটা পূরণ করছি। তো মূলধন হিসাবে দুইটা এন্ট্রি আসবে, একটা হচ্ছে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, এবং টাকাগুলো বসবে ক্রেডিট দিকে। বলে কেন? এটা জাবেদা থেকে বুঝে লিখতে হবে কেন ক্রেডিট দিকে বসবে। এটা তোমরা যখন আমার খতিয়ানের একটা অধ্যায় আমি ভিডিও অলরেডি করে রাখছি, সেটা তোমরা দেখে নিও। তো দেখো এবার উদ্বৃত্তটা আমি কি করছি দেখো। তো এই জায়গায় প্রথমে 10,000 টাকা আমি ক্রেডিট দিকে লিখছি। লিখার পর এই 10,000-এর সাথে 30,000 টাকা আমি কি করছি যোগ করছি। যোগ করে কত হয়েছে 40,000 আমি এই জায়গায় লিখে দিছি। একটা জিনিস সবসময় মনে রাখবা, ডেবিট ডেবিট যোগ হয়, ক্রেডিট ক্রেডিট যোগ হয়। এই যে দেখো এটাও ক্রেডিট এটাও ক্রেডিট, এই জন্য দুইটা যোগ করে যেটা হচ্ছে এটা জায়গায় লিখে দিছি। তার মানে জুন মাসে মূলধন হিসাবের উদ্বৃত্ত 40,000 টাকা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, চলে যাব নগদান হিসাবে, এর পরের খতিয়ানটা। তো এবার এই নগদান হিসাবের জন্য আমি সেম একটা গড় করে নিব। এবার আসো দেখো নগদান হিসাবের জন্য সেম গড় করে নিছি, কিন্তু নগদান হিসাবের খতিয়ানটা করার সময় আমি এই জায়গায় ব্যালেন্স বিডি কেন লিখলাম, এই প্রশ্নটা তোমরা আমাকে করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, উদ্দীপকের শুরুতেই আমরা অঙ্ক করতেছি জুন মাসের, কিন্তু 2021 সালের মে মাসের কতগুলো হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে। যেমন নগদান হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে, অফিস সরঞ্জামের দেওয়া আছে, প্রাপ্য হিসাবের দেওয়া আছে, প্রদেয় হিসাবের দেওয়া আছে। এই জন্য এইগুলোর খতিয়ান করার সময় মে মাসের উদ্বৃত্তটা আগে লিখে নিতে হবে। বলে মূলধন হিসাবেরটা কেন লিখেন নাই? কারণ মূলধন হিসাবের কোনো উদ্বৃত্ত ছিল না, যার কারণে আমরা লিখি নাই। নগদান হিসাবের উদ্বৃত্ত ছিল, এই জন্য লিখছি। এই যে দেখো 2021 সালের 31শে মে ব্যালেন্স বিডি দিয়ে আমি টাকাটা এই যে উদ্বৃত্তের কলামে লিখে দিলাম। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে আমি এই 32,000 টাকা ডেবিট দিকে কেন লিখলাম, আমি তো ক্রেডিট দিকে লিখলেও পারতাম। প্রিয় শিক্ষার্থীরা, সম্পদের উদ্বৃত্ত কখনো ক্রেডিট দিকে বসে না, সম্পদ সবসময় ডেবিট উদ্বৃত্ত থাকে। এই জন্য আমি ডেবিট দিকে বসে দিছি, কারণ নগদ আমার জন্য একটা সম্পদ। এবার এই নগদের ভিতরে কোন কোন এন্ট্রিগুলো আসবে দেখো। নগদের ভিতরে আসবে মূলধন হিসাব, বিক্রয় হিসাব, ভাড়া হিসাব, প্রাপ্য হিসাব, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব। মানে সবগুলো এন্ট্রি আসবে 17 তারিখের এন্ট্রিটা বাদে, কারণ এটা লেনদেন না। এবার যেই টাকাটা ডেবিট দিকে বসার কথা সেটা ডেবিট দিকে বসেছি, যেটা ক্রেডিট দিকে বসার কথা সেটা ক্রেডিট দিকে বসেছি। এবার দেখো তার উদ্বৃত্তটা আমি কীভাবে টানছি। প্রথমে আমার 32 ছিল, এটা ডেবিট এটাও ডেবিট, ডেবিট ডেবিট যোগ করে যেটা হয়েছে এটা জায়গায় বসেছি। আবার এই যে ডেবিট দিকের যোগফলের সাথে আবার ডেবিট দিকের টাকাটা যোগ করছি, যোগ করে যেটা হয়েছে সেটাই জায়গায় বসেছি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকের যোগফলটা আমি বিয়োগ করছি, বিয়োগ করে যেটা আসছে সেটাই জায়গায় বসেছি। আবার এই ডেবিট দিকের যোগফলের সাথে ডেবিট দিকের টাকাটা যোগ করছি, যোগ করার পর যেটা হয় সেটাই জায়গায় বসেছি। আবার ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকেরটা বিয়োগ করছি, তারপর বসিয়ে দিছি। আবার এই যোগফল থেকে ক্রেডিট দিকেরটা বিয়োগ করে এই জায়গায় বসিয়ে দিছি। আবার এই যোগফলের সাথে ডেবিট দিকের টাকাটা যোগ করে এই জায়গায় বসেছি, কারণ ডেবিট ডেবিট হলে যোগ হবে, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হবে। সর্বশেষ আমার আসছে 84,700, এটাই হচ্ছে জুন মাসের নগদান হিসাবের উদ্বৃত্ত। এবার আসো আরও দুইটা হিসাবের খতিয়ান বাকি, সেটা হচ্ছে তোমার অফিস সরঞ্জাম এবং প্রদেয় হিসাব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অফিস সরঞ্জাম হিসাবের সেম গড় আমি ব্যালেন্স বিডি লিখে নিব, কারণ অফিস সরঞ্জামের 31শে মে একটা খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে। এই জন্য আমি এই যে লিখে নিচ্ছি 2021 সালের 31শে মে ব্যালেন্স বিডি 30,000 টাকা। এটাও ডেবিট দিকে বসবে উদ্বৃত্ত, কারণ সরঞ্জাম আমার জন্য একটা সম্পদ। তো লিখলাম, লিখার পরে এই সরঞ্জামে যেই এন্ট্রিটা আসবে সেটা হচ্ছে মূলধন হিসাব। তো মূলধনের টাকাটা ডেবিট দিকে আছে। এবার দেখো অলরেডি অফিস সরঞ্জামের একটা টাকা ডেবিট দিকে, আরও একটা টাকা ডেবিট, এই জন্য এটার সাথে এটা যোগ করে যেটা হবে সেটা আমি জায়গায় লিখে দেবো। এবার সব প্রদেয় হিসাব সেম ঘর, আবারও ব্যালেন্স বিডি লিখে নিতে হবে, কারণ প্রদেয় হিসাবের একটা খতিয়ানের উদ্বৃত্ত উপরে দেওয়া আছে। এবার আমি লিখে নিছি। এবার এটা ক্রেডিট দিকে। বলে কেন ক্রেডিট দিকে? প্রিয় শিক্ষার্থীরা, প্রদেয় হিসাব এটা তো আমাদের জন্য দায়। দায় কখনো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে না, দায় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। এই জন্য প্রদেয় হিসাবের ব্যালেন্সটা আমি ক্রেডিট দিকে লিখে নিছি। এবার এই প্রদেয় হিসাবের ভিতরে কোন কোন এন্ট্রিগুলো আসবে? আসবে ক্রয় হিসাব, নগদান হিসাব, প্রাপ্ত ভাট্টা হিসাব। এবার লেখার পরে দেখো আমি যেটা করছি, এই 18,000 টাকার সাথে আমি এটা ক্রেডিট দিকে আছে, আবার ক্রেডিট দিকে 4,500 আছে, এটা যোগ করছি। যোগ করার পর যেটা আসছে সেটা আমি এই জায়গায় লিখছি।
এবার এই ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট দিকের টাকাগুলো একটা একটা করে বিয়োগ করছি, বিয়োগ করার পর যেটা আসছে সেটাই হচ্ছে আমার জুন মাসের প্রদেয় হিসাবের উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বর কোশ্চেনের সমাধান শেষ। এবার লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। তো এই জায়গায় তারা কিছু এন্ট্রি বলে দিছে যে এই এন্ট্রিগুলোর আলোকে আমাদেরকে নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা করতে হবে। সেটা হচ্ছে 2, 5, 12, 20, 23, 30 এই এন্ট্রিগুলো দিয়ে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা করার সময় আমি একটা কথা তোমাদেরকে বলে দেই যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার ভিতরে অনগদ কোনো এন্ট্রি আসবে না, অনগদ কোনো লেনদেন আসবে না। অনগদ বলতে বোঝায় যেটার দ্বারা প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়েও নাই কমেও নাই। নগদ টাকা যেটার দ্বারা বাড়বে সেটা নগদ প্রাপ্তিতে আসবে, নগদ টাকা যেই এন্ট্রিগুলোর মাধ্যমে চলে যাবে সেটা নগদ প্রদানে আসবে। তো চলো কিভাবে করতে হবে দেখো। প্রথমে আমি লিখে নিছি প্রতিষ্ঠানের নাম তিস্তা বিপণী, নগদ প্রাপ্তি জাবেদা, তারিখ ক্রেডিট হিসাব খাত, সূত্র নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আসবে 2 তারিখের এন্ট্রিটা, মালিক মূলধন দিছে, মালিক নগদ টাকা দিছে ব্যবসায় 10,000 টাকা, এই জন্য এই 10,000 টাকা আসবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো তো 30,000 টাকার যে অফিস সরঞ্জাম দিছে সেটা কেন এই জায়গায় আসলো না? প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা করতেছি, মালিক তো অফিস সরঞ্জাম দিছে, অফিস সরঞ্জাম আমার জন্য সম্পদের পরিমাণ বাড়ায় কিন্তু নগদ টাকা কি বাড়ায় না, এই জন্য অফিস সরঞ্জামের টাকাটা আসবে না, আসবে শুধু মালিক যে নগদ 10,000 টাকা দিছে সেটা আসবে। এই জন্য মালিক দিছে মূলধন হিসাব নগদের ঘরে 10,000, আর ক্রেডিট দিকে যেহেতু মূলধনের কোনো গণ নাই এর জন্য এটা অন্যান্যর ঘরে বসবে 10,000 টাকা। এবার 5 তারিখেরটা আসবে, আমি বিক্রয় করছি, তো বিক্রয় তো করছিলাম 40,000, কিন্তু এই জায়গায় আমি 24,000 কেন লিখলাম? প্রিয় শিক্ষার্থীরা, আমি বিক্রয় করছি 40,000, এই 40,000 টাকার মধ্যে আমার 60% কিন্তু নগদে, এই জন্য 40,000 টাকার 60% করলে যেটা হয় সেটা আসবে। এই যে দেখো নগদের ঘরে 24,000 বসিয়ে দিছি এবং বিক্রয়ের ঘরে 24,000। এবার 12 তারিখ বলছে ওই যে 5 তারিখে আমি বিক্রয় করছিলাম, বিক্রয় করার পর বাকি যে টাকাটা রয়ে গেছিলো সেটা আমি পাইছি এবং তাকে 500 টাকা বাট্টাও মঞ্জুর করছি। তাহলে পাওয়ার কথা ছিল তার কাছে 16,000, 500 টাকা যদি বাট্টা দিয়ে দেয় তাহলে তার কাছ থেকে পাইছি কত? 15,500। এই জন্য নগদের ঘরে 15,500, বাট্টার ঘরে বসাবো 500, আর এই দুটা যোগ করে 16,000 হয়। 16,000 প্রাপ্য হিসাবের ঘরে বসবে। কেন? কারণ প্রাপ্য মানে দেনাদারের সাথে আমার 16,000 টাকার কী হয়েছে? লেনদেন নিষ্পত্তি হয়েছে, এই জন্য আমি লিখে দিলাম। এবার প্রত্যেকটা হিসাবের যোগফল আমি নিচে নামিয়ে দিব, নামানোর পর ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল দেখো তো সমান হয় কিনা আমি দেখবো। এই যে ডেবিট দিকের 2টা যোগ করলে হয় 50,000, ক্রেডিট দিকের 3টা যোগ করলে হয় 50,000, তার মানে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা সঠিক হয়েছে। এবার আসো সেম প্যাটার্নে আমি করব নগদ প্রদান জাবেদা, যেই এন্ট্রিগুলোর মাধ্যমে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে ওই এন্ট্রিগুলো নিয়ে আমি নগদ প্রদান জাবেদা করব। তো ঘরটা দেখো, তারিখ ডেবিট হিসাব খাত, সূত্র ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, নগদান ক্রেডিট। এবার আসো তারিখ দিছি 2021 জুন 20 তারিখের এন্ট্রিটা আসবে, আমি পণ্য ক্রয় করছি 9,000 টাকা, যার 50% ধারে আর বাকি 50% কিন্তু নগদে, ওই 50%-এর টাকা আসবে 4,500, নগদের ঘরে বসবে, ক্রয়ের ঘরে বসবে। 23 তারিখ ওই যে আমি যে আরও ঘোষ অ্যান্ড সন্সকে আরও 4,500 টাকা দেওয়ার কথা ছিল, ওই 4,500 টাকার পরিবর্তে আমি তাকে দিছি হচ্ছে 4,300 টাকা, এই জন্য নগদের ঘরে বসবে 4,300, আমি বাট্টা পাইছি 200 এর জন্য বাট্টার ঘরে 200, আর প্রদেয় হিসাবের ঘরে বসবে 4,500। এবার আসো লাস্ট 30 তারিখে আমরা ম্যানেজারকে বেতন দিছি 10,000 টাকা, এই জন্য নগদের ঘরে বসবে 10,000, আর বেতনের যেহেতু ডেবিট দিকে কোনো গণ নাই অন্যান্যর ঘরে বসবে 10,000 টাকা। এবার সবগুলো টাকা আমি যোগ করে নিচে নামিয়ে দিব, নামিয়ে দেওয়ার পর আমি ডেবিট দিকের 3টা টাকা যোগ করে দেখবো কত হয় 19,000, এবং ক্রেডিট দিকের 2টা টাকা যোগ করে দেখলাম আমার হয় কত 19,000। তাহলে বুঝতে হবে আমার নগদ প্রদান জাবেদা সঠিক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, নম্বর প্রশ্নটা আমি সমাধান করে দিলাম। এইভাবে তোমাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান করতে হবে। এই জায়গায় যে তথ্যগুলো আমি দিয়েছি
ইনশাল্লাহ প্রত্যেকটা তথ্যই আমার নির্ভুল আছে। যদি তোমরা করতে পারো এই তথ্যগুলো দিয়ে, তাহলে অবশ্যই তোমরা অতি উত্তম পাবে বলে আমি আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং একটু ভালো লাগে, তাহলে ভিডিও শেষে একটি লাইক আমি আশা করতেই পারি। এবং ভিডিও শেষে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে, মন্তব্যগুলো আমার কমেন্ট বক্সে জানাবে। যদি পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।